দেখি গত ক্লাসে কি করা হয়েছিল। স্টিটোসে যাই। আছেন 282। অপারেটর সম্পর্কে আমরা দেখেছিলাম। এ হচ্ছে অপারেটরস। কি কি অপারেটর দেখেছিলাম? যোগ বিয়োগ গুণ ভাগ, মানে অপারেটর মানে কি চিহ্ন, তাই না? এগুলা পিএইচপির মাঝে প্রায় ইউজ হবে। তো কোনটা বিভিন্ন কাজে বিভিন্ন অপারেটর লাগে সেগুলো একটু দেখে নিলাম। যেমন ইফ এলস এর মধ্যে এগুলা প্রচুর ইউজ হয়, তুলনা করার জন্য যে দুটা মান এক কিনা, বা বেশি বড় বা ছোট কিনা, এগুলো তুলনা করার জন্য প্রায় ইউজ হয়। আবার নট ইকুয়াল টু মানে এক না, এটাও ইউজ হয়। প্রোগ্রামিং করতে গেলে প্রায় দেখা যায় এক এক করে ইনক্রিমেন্ট করা লাগে, বা একটা এক ওয়ান ওয়ান করে ডিক্রিমেন্ট করা লাগে, তখন শর্টকাটে এই প্লাস প্লাস অপারেটর ইউজ করে দিই আমরা। বিশেষ করে লুপ যখন শিখবো তখন লুপের ক্ষেত্রে দেখবেন যে ইনক্রিমেন্টটা লাগতেছে এক এক করে। তাহলে বড় কোড না লিখে ছোট শর্ট হ্যান্ডে প্লাস প্লাস লিখে দিলেই আমাদের এক এক করে ইনক্রিমেন্ট হবে। যখন ইফ এলস এর মধ্যে আমার এরকম প্রয়োজন হবে যে মাল্টিপল কন্ডিশন, মানে দুইটা শর্ত বা তিনটা শর্ত থাকবে, তখন আমরা এই যে এন্ড অথবা অর ইউজ করব। যদি পরিস্থিতি এরকম হয় যে দুটো শর্তই পূর্ণ হতে হবে, তখন এন্ড ইউজ করব। যদি পরিস্থিতি এরকম হয় দুটো শর্ত যে কোনো একটা শর্ত হলেই হবে, তখন অর ইউজ করব। আচ্ছা, আরেকটু ও, দেখেছিলাম দেখুন কোন অপারেটরের থেকে কোন অপারেটরের মূল্য বেশি, বা কোনটা আগে কাজ করবে, সেই সিরিয়ালটা একটু দেখেছিলাম লাস্ট ক্লাসে, তাই না? এটা অপারেটর ছিল লাস্ট ক্লাসের টপিক। তো চলেন সামনে বাড়ি একটু। ওই অপারেটর কেন কইছি? কমেন্টস ভেরিয়েবল দেখেছি, ডাটা টাইপ দেখেছি, কনস্ট্যান্ট দেখেছি, তাই না? কনস্ট্যান্ট দেখেছি, কমেন্টস দেখেছি, ইউজ অফ কোর্সও দেখেছি। এইটা ছিল অপারেটর হচ্ছে। এই পর্যন্ত দেখেছি তাহলে। আপনাদের সিলেবাসে যদি ওয়েবসাইট অনুযায়ী আগাই, তাহলে কিছু ম্যাথমেটিক্যাল ফাংশন দেখাতে বলা হয়েছে, হ্যাঁ। সেটা আগের ব্যাচ গুলাতেও দেখিয়েছি, তাহলে আপনাদের সেই অনুযায়ী আগাই কিছু ম্যাথমেটিক্যাল ফাংশন দেখাই। আমি এটা বুঝাতে চাচ্ছি যে একটা ফাংশন একটা নির্দিষ্ট কাজ করার জন্যই তৈরি, হ্যাঁ। ও আমাকে কোন একটা কাজ করে ওর একটা ভ্যালু রিটার্ন করবে বা ভ্যালু দিবে। তারপর সেই ভ্যালুটা হয়তো আমি অন্য কাজে লাগাতে পারি, কিংবা ওয়েবসাইটে প্রিন্ট করে দেখাইতে পারি, হ্যাঁ। তো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ফাংশন ইউজ হয়। তো এই ম্যাথমেটিক্যাল কাজের জন্য কিছু বিল্ট ইন ফাংশন আছে পিএইচপি তে। বিল্ট ইন বলতে ফাংশন গুলো অলরেডি পিএইচপি তে তৈরি, এটা আমাদের তৈরি করতে হবে না। তো আমরা ফাংশন তৈরি করার নিয়ম এখনো জানিও না, আমাদের ফাংশন টপিক আসে নাই। তো পিএইচপি তে তৈরি এরকম কিছু জনপ্রিয় বা পপুলার, যেগুলো আমাদের রিয়েল লাইফে প্রচুর ব্যবহার হয়, এরকম কিছু ফাংশন চলেন দেখি। আমি ভিএস কোডটা আগে চালু করি। ভিএস কোড আগে থেকে কিছু আছে, আচ্ছা আচ্ছা, এখানে আছে, তাহলে এটা বন্ধ করে দিই। Okay, আজকে হচ্ছে আপনাদের সাথে টানা 4 দিন বসতেছি, তাই না? ডে 4। ডে 4 এর লেসন 1। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশন, দেখে দিন ম্যাথ ফাংশন।
ডট পিএইচপি। তাহলে পিএইচপি ব্লক নেই, কিছু ফাংশন দেখায় যেগুলা ম্যাথমেটিক করতে আমাকে সাহায্য করবে। হুম, যেমন আছে কি, এবিএস আছে, সেটা অ্যাবসলিউট ভ্যালু দেয়। যেমন হচ্ছে মাইনাস থাকলেও সে প্লাস দিয়ে দেয়। আবার হচ্ছে ফ্লট আছে, ফ্লোর আছে, ফ্লোর, তারপর কি আছে, সিল, তারপর আছে রাউন্ড, এরকম অনেক ফাংশন আছে দেখি। এই যে শুরুতেই দিয়েছে কি এবিএস। ইকো কেন দিয়েছি? ইকো ফাংশনের মাধ্যমে আমি কোনো ডাটা ওয়েবসাইটে দেখতে চাচ্ছি, আর এবিএস হচ্ছে আমার এখানে ফাংশনের নাম। এখানে দেখেন মাইনাস ভ্যালু দিয়েছে, -4.7, কিন্তু এটি যদি আমি ওয়েবসাইটে রান করি ও আমাকে রিটার্ন করবে 4.7। চলুন দেখি, একটু চেক করে দেখি, ওয়েবসাইটে রান করে দেখি। এখানে লিখলাম লোকাল হোস্ট লিখে এন্টার দিলাম। দেওয়ার পরে এইখানে হচ্ছে আপনারা কোন বেস যেন 282। ওকে, তাহলে এই হচ্ছে আপনাদের ফাইলটা না, ম্যাথ ফাংশন ডট পিএইচপি। এই যে শুধু 4.7 আসছে। মাইনাস থাকলেও মাইনাসটা দিবে না, প্লাস থাকলে তো কথাই নাই, ডাজন্ট ম্যাটার, ও একটা নাম্বারটাই দিবে, অ্যাবসলিউট ভ্যালু যেটা সেটা দেবে। আচ্ছা, এটা হচ্ছে এবিএস ফাংশনের কাজ। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে কি আমি কি দিচ্ছি, একটা ব্রেক দিচ্ছি যাতে এর পরের ফাংশনটা পরের লাইনে চলে আসে। হ্যাঁ, এই যে বলছিলাম সিল নামে ফাংশন আছে, এটা হচ্ছে গিয়ে পরের সংখ্যায় নিয়ে যায়। আপনি এখানে 4.1 দেন না কেন, ডাজেন্ট ম্যাটার। সিলিং ফ্যান বলে না, মানে ছাদে ঝুলানো ফ্যান, মানে ছাদ। 4.1 এর পরের সংখ্যা কোনটা? 5। দেখেন এখানে ইন্টার দিয়ে দেখে 5 চলে আসছে। তো আহ, এইটা হচ্ছে গিয়ে কি করে, সিল ফাংশনটা দশমিক যুক্ত সংখ্যাকে তার পরের সংখ্যায় নিয়ে যায়। এটা হচ্ছে সিল ফাংশনের কাজ। ব্রেক দিচ্ছি, ব্রেক দেওয়ার পরে এরপরে এআই আমাকে দিচ্ছে কি, রাখেন কি, ফ্লোর ফাংশন দিচ্ছে, FLOOR, ফ্লোর। সিল মানে যদি ছাদ হয়, ফ্লোর মানে কি, ফ্লোর মানে নিচে নিয়ে যাবে। তা দেখেন দশমিকের পরে 9 আছে, তো রাউন্ড ফাংশনের মধ্যে এই জিনিসটা দিলে কিন্তু 5 করে দিত। সিল দিলে তো অবশ্যই করবে, যত পয়েন্টই থাকুক করে দিবে। কিন্তু রাউন্ড নামে একটা ফাংশন আছে যেটা একটু পরে দেখবো। কিন্তু ফ্লোর বা ফাংশনটা যেটা করে, যত বড়ই সংখ্যা দশমিক পরে থাকুক না কেন, ও আগের ঘরে নিয়ে আসে 4 করে দেয়। চলুন দেখি, এটা একটু রান করে দেখি। এই যে 4 করে দিয়েছে, দেখেছেন? তাহলে আমি এখানে একটা ব্রেক দিচ্ছি, যাতে পরের কোড পরের লাইনে যায়। এবং এই যে রাউন্ড চলে আসছে। রাউন্ড কি করে, যদি 0.5 থাকে দশমিকের পরে, বা 0.5 এর থেকে বড় থাকে, তখন সে পরের সংখ্যায় নিয়ে যাবে, 5-এ নিয়ে যাবে। আর যদি কম থাকে 0.5 এর, 4.4, তাহলে সেটা 4 করে দিবে, বা 3.4, দশমিকের পরের সংখ্যাটা 5-এর কম, তখন সে আগের সংখ্যায় নিয়ে আসবে। যদি দেই, এই যে দেখেন 5 নিয়ে আসছে। এই যে 5 কেন করেছে, কারণ 4.5 আছে। আর আমি যদি 4.3 করে দিই, একই ফাংশন, ওইটা তখন 5 রিটার্ন না করে 4 রিটার্ন করছে। তো এই ফাংশন গুলা রিয়েল লাইফে অঙ্ক করতে গেলে অনেক কাজে লাগতে পারে। আরো কয়েকটা ফাংশন দেখি, দেখি এই আমাকে কি কি দেয়। ভাই যদি 4.7 থাকতো? রাউন্ডের মধ্যে যদি 4.7 থাকতো তাহলে 5 করে দিবে, এটাকে 5 করে দিবে। আর ফ্লোরের মধ্যে 4.7 থাকলে ও 4ই করে দিবে। কিন্তু সেলের মধ্যে 4.7 থাক, 4.9 থাক, আর 4.1 থাক, ও পরের সংখ্যায় চলে যাবে। এই হচ্ছে 3টা ফাংশন। ঠিক আছে, থ্যাংক ইউ কোশ্চেনটা আস্ক করার জন্য। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কোশ্চেন করে ক্লিয়ার করে নেবেন। হ্যাঁ, এখানে দেখেন মেক্স একটা ফাংশন। এই মেক্স এর মধ্যে আপনি বিভিন্ন ডাটা দিচ্ছেন, কমা দিয়ে সেপারেট করে। হ্যাঁ, এই যে একটা ফাংশনের কল করার সময়, এটা তো ফাংশন তৈরি করে রেখেছে, তাই না? পিএইচপি তৈরি করে রেখেছে। এই যে এবিএস সেল, এগুলো কি আমরা করেছি? আমরা করি নাই, কিন্তু এটা পিএইচপি করেছে।
এবং এটা আমরা চাইলে বানান চেঞ্জ করতে পারবো না। পিএইচপি যেভাবে দিয়েছে সেভাবে ইউজ করতে হবে। তো এই ফাংশন গুলার হচ্ছে গিয়ে বিল্ট ইন ফাংশন, আমরা জাস্ট কি করছি, এটাকে ইউজ করছি বা ব্যবহার করছি, এটাকে কল করা বলে, ফাংশন কল করা, হ্যাঁ, ব্যবহার করছি। তো আমরা এখানে দেখেন মেক্স ফাংশনটা কি ব্যবহার করছি। এখন মেক্স ফাংশনটা যে ব্যবহার করছি, মেক্স ফাংশনের ভেতরে কিছু ডাটা পাস করছি, এগুলাকে ফাংশনের ভিতরে কল করার সময়, ফাংশন কল করার সময় ফাংশনের মধ্যে যে ডাটাটা পাস করা হয় তাকে আর্গুমেন্ট বলে। জিনিসটা মনে রাখেন, ফাংশন কল করার সময় ফাংশনে যে ডাটা পাস করি তাকে কি বলে, আর্গুমেন্ট বলে। আর ফাংশনটা আমরা ডিফাইন করিনি, ডিফাইন করা মানে তৈরি করা। তো ভবিষ্যতে শিখবো ফাংশন তৈরি করা। তো এই যে আর্গুমেন্ট গুলো যে পাস হচ্ছে না, এটা আগে থেকে তৈরি করার সময় বলে দেওয়া আছে যে এখানে কিছু ডাটা আসবে। তো ওইটাকে বলে, কি বলে, প্যারামিটার বলে। তো ফাংশন তৈরি করার সময় যেটা দেওয়া হয় সেটা প্যারামিটার, আর ফাংশন কল করার সময় এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা যা দেওয়া হয় সেটাকে কি বলছি, আর্গুমেন্ট। হ্যাঁ, তো ওগুলা যখন ফাংশন তৈরি করবো প্যারামিটারটা দেখে নেবো। আপাতত এখানে আমি এই 4 একটা কি আর্গুমেন্ট, 5 একটা কি আর্গুমেন্ট, 6 কি আরেকটা আর্গুমেন্ট, 3টা আর্গুমেন্ট আলাদা করেছি কোন অপারেটরের মাধ্যমে, কমা অপারেটরের মাধ্যমে, ঠিক আছে। আর এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এই চিহ্নটাকে বলে প্যারেনথেসিস। তো এই ম্যাক্স নামক ফাংশনাল প্যারেনথেসিস এর মধ্যে আমি 3টা ডাটা দিয়ে দিচ্ছি। এই 3টা ডাটা ও গ্রহণ করে, গ্রহণ করে কি করছে, আমাকে একটা রেজাল্ট দিচ্ছে। ও ভেতরে কি কাজ করছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, কারণ ফাংশনটা আমার তৈরি করে না। হ্যাঁ, ভবিষ্যতে আপনাদের এরকম ফাংশন তৈরি করার টাস্ক থাকতে পারে, কিন্তু এখন আপাতত পিএইচপি আমাকে করে দিচ্ছে। কি দিচ্ছে, 6 দিচ্ছে। তাহলে মেক্স ফাংশনের কাজ কি, ওর ভিতরে যে কটা আর্গুমেন্ট যাবে সবচেয়ে হাইস্ট যে নাম্বারটা সে সেটা রিটার্ন করবে। এটা হচ্ছে মেক্স ফাংশনের কাজ। আচ্ছা, একটা ব্রেক দিচ্ছি, ব্রেকের পরে এখন দেখেন মিনিমাম ফাংশন দেখি। মিনিমাম ফাংশন আর মেক্স ফাংশন একই জিনিস, জাস্ট মেক্স ফাংশন বুঝতেই পারতেছেন আপনারা যে মেক্স ফাংশন সর্বোচ্চ নাম্বারটা দেয়, মিনিমাম ফাংশন সর্বনিম্ন নাম্বারটা দেয়। তো পাশে এই অ্যান্সার দিয়ে দিছে, এখানে 4 আসবে কারণ 4 5 6 এই তিনটার মধ্যে সর্বনিম্ন নাম্বার হচ্ছে 4। যদি একটু রান করে দেখি আছে কিনা, এই যে লাস্টের সংখ্যা কি এসেছে, 4 এসেছে। এই ম্যাক্স মিনিমাম ফাংশন কমই লাগে, রিয়েল লাইফে অ্যারে নিয়ে প্রচুর কাজ করা হয়। তো অ্যারে অবজেক্ট এগুলা নিয়ে কাজ করা হয়, তো দেখা যায় ম্যাক্স মিনিমাম শুধু নাম্বার কমই আসে, অ্যারের মধ্যে আসে। আর এর মধ্যে সুন্দর মতো বের করা যায় ফাংশন দিয়ে। আচ্ছা, পি ও ডাব্লিউ মানে পাওয়ার, 2 এর পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3, তার মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2, 3টা 2, 3, 3 দুগুণা, সরি 2 দুগুণা 4, 4 দুগুণা 8, এই যে 8 আসবে রেজাল্ট। যদি একটু এখানে রান করে দেখি, এই কত এসেছে, 8 এসেছে, তাই না? বানিয়ে দিই, ওকে। এখন হচ্ছে গিয়ে এখানে দেখেন 2 টু দি পাওয়ার 3, এখন যদি আমি বলি 3 টু দি পাওয়ার 3 কত আসবে বলতে পারেন? 27। 27 আসবে, তাই না, 27, হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, তো এই ফাংশন বুঝে গেছেন, ইজি ফাংশন। দু একটা ফাংশন দেখি, ফাংশন হাজার হাজার ফাংশন, হ্যাঁ, দেখে শেষ করা যাবে না। তারপরে যেগুলো একটু পপুলার এআই দিয়ে দিবে তাড়াতাড়ি সেগুলো দেখে ফেলে, যেমন SQRT, স্কোয়ার রুট, বর্গমূল, বাংলায় বলে বর্গমূল। যেমন 4 4 16, একই সংখ্যা দুইবার গুণ দিলে যেটা আসে, ও, সেটার যে মানে 3 ইন্টু 3 কত হয়, 9। তাহলে এখানে যদি আমি স্কোয়ার রুট 9 দিতাম, তাহলে আউটপুটে দেখেন কত আসে, থ্রি। পেলাম 3 চলে আসছে, তাই না? Three। আগে কত দিয়েছিল, 16, তার মানে 4 4 16, 4 4 16। আচ্ছা, এই হচ্ছে স্কোয়ার রুট ফাংশনের কাজ।
এরকম অসংখ্য ফাংশন আছে, তো এই পর্যন্তই রাখি। আপনার যেগুলো রিয়েল লাইফে বেশি আপাতত কাজে লাগে সেগুলোর দিকে আমরা ফোকাস করি। হ্যাঁ, যেমন পরেরটাই যাই, ইফ এলস, এগুলো রিয়েল লাইফে প্রচুর কাজে লাগবে, সমানে কাজে লাগবে। টার্নারি অপারেটর, নাল সেফ। হ্যাঁ, এবং খুবই ইম্পর্টেন্ট টপিক। তো এই দিকে চলে আসি। আচ্ছা, তাহলে আজকে ডে 4 এর আরেকটা ফাইল নেই। ডে 4, এটা কপি করে রাখলে বলো ভালো হতো। এটা, এগুলোকে, হ্যাঁ, সব কন্ডিশন বলতে পারি। কন্ডিশন, ডে 4 লিসন টু কন্ডিশন, মানে শর্ত পূরণ হলে কাজ করবে, শর্ত পূরণ না হলে কাজ করবে না। এই যে এখন যেটা করব, যারা আগে থেকে জানেন তারা তো মাশাল্লাহ, যারা জানেন না তারা দেখে নেন। ইফ এলস খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, প্রোগ্রামিং এর জান বলতে পারেন। হুম, তো এইটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কাজ করে। ইফ এলস এর কাজটা কি? ইফ হচ্ছে যদি, বাংলা তো যদি, মানে হচ্ছে একটা শর্ত দিব, সেই শর্ত যদি পূরণ হয় তাহলে সেটা কাজ করবে, না তো এলস এর যে কোড রান আছে সেটা কাজ করবে। আচ্ছা, তো এইখানে আপাতত আমি মনে মনে সংখ্যা ভাবি, কারণ আমরা শিখিনি যে কিভাবে ব্যবহারকারী বা ইউজারের কাছ থেকে সংখ্যা নিয়ে আসবো, বা কিভাবে ডাটাবেস থেকে তথ্য নিয়ে আসবো, এগুলো দেখিনি, এটা ভবিষ্যতে দেখবো। তো আপাতত আমরা একটা তথ্য এখানে নিজের মতো দিয়ে দিই। মনে করেন একটা ভেরিয়েবল এক্স, এক্স এর মান 10 দিলাম, ওকে, সমস্যা নাই। এরপরে আমি বললাম আচ্ছা, এআই আমাকে হেল্প করতেছে, তার থেকে বেটার আমি টাইপ করি, বেটার হয়। হ্যাঁ, প্রথমে বলবো হচ্ছে ইফ, আই এফ, ইফ। হ্যাঁ, ইফ লিখে আমি বললাম হচ্ছে প্যারেন্থিসিস, মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটাকে বলে হচ্ছে কার্লি ব্রেসেস। ওকে, এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ কি, সেকেন্ড ব্র্যাকেটের কাজ কি, এটা একটু বোঝাচ্ছি। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা কোড থাকবে, যে কোনো কোড হইতে পারে। হ্যাঁ, একটা এক লাইন হইতে পারে, 100 লাইনের কোড হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই থাকবে। মনে করেন আপাতত আমি সহজে শেখার জন্য এক লাইনের কোডই দিলাম। আমি কি করলাম যে, হুম, দেখলাম শর্ত পূরণ হয়েছে। হ্যাঁ, শর্তটা কি? ওই শর্তটা থাকবে হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি বললাম যদি ভেরিয়েবল এক্স সমান সমান দিব, বলি যদি বড় হয় পাঁচের থেকে, তাহলে ইকো হবে কি, শর্ত পূরণ হয়েছে, সেমিকোলন দেইনি, কান্নাকাটি করছে, সেমিকোলন দেই, ওকে, এবার ঠিক হয়েছে। এই কন্ডিশনটা কি পূরণ হয়েছে? জি। হ্যাঁ, তাহলে এই জিনিসটা, কোডটা রান হবে। আগে শুধু ইফ দেখে নিই, হ্যাঁ, পরে এলসটা দেখছি। শর্ত পূরণ হয়েছে, রান হয়েছে। এখন আমি যদি জিনিসটাকে ঘুরিয়ে দিই, লেস দ্যান। তাহলে তো গেল, তাই না? রান হলো না। এখন বলেন এই কোডটা কি রান হবে সেকেন্ড ব্র্যাকেটের? এটা রান হবে না। রান হবে না, তাহলে কিছু আসবে ওয়েবসাইটে যদি রিলোড দিই? কিন্তু ভাইয়া কিছু যখন আসবে না, এখানে ওয়ার্নিং মানে কোনো একটা মেসেজ দেওয়া যায় না? হ্যাঁ, ওইটা দেওয়া যায়, এর জন্যই আসছে কি, ইলস। তাহলে, হ্যাঁ, এর জন্যই আসছে হচ্ছে else। যদি ইফ এর কোডটা রান না হয় তাহলে কি রান হয়ে যাবে? এলসে আপনি অন্য কোনো মেসেজ দিতে চাচ্ছেন? এই যে এআই কি বুদ্ধিমান দেখছেন, শর্ত পূরণ হয় নাই লিখে দিছে। আচ্ছা, তাহলে এখন যদি আমি এটা রান করি, কি লেখা আসছে? শর্ত পূরণ হয় নাই। আবার যদি এই শর্ত পূরণ হয় তাহলে কিন্তু এলস আর রান হবে না, উপরেরটা রান হবে। শর্ত পূরণ হয়েছে।
আমরা বুঝতে পারলাম ইফ এর কন্ডিশন পূরণ হলে ইফ এর কোডটাই রান হবে, ইফ এর কন্ডিশন পূরণ না হলে এলস এর কোডটা রান হবে, কিন্তু দুইটাই একসাথে রান হবে সেই ওয়ে নাই। ঠিক আছে? আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে এলস ইফ। এটা আছে এলস ইফ। এলস ইফটা শিখে এটার মধ্যে দিয়ে, ইফ এর মধ্যে বলা আছে যে এক্স এর মান 5-এর বড়, শর্ত পূরণ হয়ে গেছে তো। আচ্ছা, মনে করেন শর্ত পূরণ হয় নাই, মানে এইখানে গিয়ে আপনি আরেকটা শর্ত দিয়ে দিতে পারেন। এলস এর মধ্যে কিন্তু কোনো শর্ত নাই, দেখছেন? ইফ মানে এটা হইলে এটা, না হইলে ওইটা। আর মাঝখানে আপনার মাল্টিপল শর্ত পূরণ প্রয়োজন হইতে পারে না? পারে। হ্যাঁ, উদাহরণ দিই, আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে বয়স অনুযায়ী তুমি তাকে বলবা যে যদি 12 বছরের কম হয় তাকে তুমি শিশু বলবা, যদি 19 বছরের কম হয় তাহলে টিনেজার বলবা। 13 থেকে 19, টিন আছে বয়সের শেষে, তাই না? টিনেজার। এবার হচ্ছে গিয়ে 30 বছরের কম তারা ইয়াং পিপল, 30 থেকে 50 হলে মিডল এজ পার্সন, আর 50-এর বেশি হয়ে গেলে সিনিয়র পার্সন, এরকম বলে দিবে। যদি এই টাইপের কিছু বানাইতে চান তাহলে অনেকগুলা এলসিফ প্রয়োজন হবে। হুম, এটাই বানাই দেখাই চান। এটা এরকম থাকলো, এই যে নিয়ে নিলাম, মনে করেন এইজ নিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমি এলসিফটা আলাদা করে দিই। ওকে, ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম এইজ। হুম, এইজ আপাতত দিয়ে দিলাম মনে করেন 60। প্রথমে বললাম যদি এই যে আমার ভেরিয়েবল এইজ ছোট হয় তার থেকে 12, ছোট অথবা সমান দিয়ে দিই, হ্যাঁ, 12 ছোট অথবা সমান, তাহলে ইকো করো যে ইউ আর এ বেবি। এরপরে আমি আরেকটা শর্ত দিচ্ছি, এই সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়ার পরে দিতে হবে এলস ইফ দিয়ে। বললাম যদি এবার এইজ যদি ছোট হয়, কার থেকে ছোট হয়? 19, ছোট অথবা সমান দিয়ে দিই, তাই না? তখন বলবে যে ইউ আর এ, ইকো করো কি, ইউ আর এ টিনেজার। আবার আরেকটা শর্ত দিতে চাচ্ছি, এলস ইফ যে এইজ যদি ছোট অথবা সমান হয় কত, 30-এর, তাহলে বলবো হচ্ছে ইকো করো, আচ্ছা 30 না 29টি, 30 হলে মিডল এজ শুরু হয়ে যায়। You are a young person. আবার আরেকটা দিচ্ছি, হ্যাঁ, দেখছেন কতগুলো এলসিফ দেওয়া যায় ইচ্ছা মতো, যতক্ষণ না আপনার চলবে। যদি এই এইজ ছোট অথবা সমান হয় 49-এর, তাহলে বলবে করো কি, ইউ আর আ মিডল এজ পার্সন। লাস্টে, আচ্ছা এলসটা আমি একটা ইয়া দিয়ে দিই, এখানে এলসিফ আরেকটা দিয়ে দিই, যে যদি এইজ ছোট অথবা ছোট হয় কি, 130-এর বেশি কেউ বাঁচছে? বাঁচে নাই মনে হয়। ইউ আর এ ওল্ড পারসন, এলস ইউ আর নট আ হিউম্যান, এরকম কিছু বলে দিল এআই। 130-এর উপর তো বাঁচার কথা না।
এখন বলেন এখানে কত রান হবে, কোন কোডটা রান হবে বলতে ইউ পারেন? আর অ্যান ওল্ড পারসন। ইউ আর অ্যান ওল্ড পারসন, এটা রান হয়ে যাবে। দেখি তো রান হয় কিনা। ইউ আর অ্যান পারসন, এটা রান হয়েছে। আচ্ছা, দুইটার মধ্যে গ্যাপ রাখার জন্য আমি একটা কাজ করি, ব্রেক ট্যাগ দিয়ে দিই, হ্যাঁ। ব্রেক চলে আসছে। এজ যদি আমি দিই মনে করেন 15, কি আসবে বলতে পারেন? ইউ এটা আর এ বলতে পারেন। টিনেজার। টিনেজার, বাহ, ঠিক আছে, ইউ আর এ টিনেজার আছে, কিন্তু ইউ আর এ ইয়ং পারসন এইটা কেন আসে নাই? পিএসপি তো লাইন বাই লাইন মানে কোড গুলারে রান করে, হুম, সেক্ষেত্রে প্রথমেই সে দেখতেছে যে এখানে প্রথম শর্ততে সে দেখতেছে যে এটা ভুল না, মানে মিলতেছে না শর্ততে। দেন যখন সে ইলসিপে গেল তখনই তার রেজাল্ট সে পেয়ে গেছে, এই জন্য সে এখানে স্টপ হয়ে গেছে। স্টপ হয়ে গেছে, এটা নাইস। এইখানে এই সত্যও কিন্তু পূরণ হয়েছে, তারপরের সত্যও কিন্তু পূরণ হয়েছে যে হ্যাঁ এইচ 15, 49 থেকে ছোট, সত্য তো পূরণ হয়েছে। কিন্তু না, প্রথমবার যখন দেখবে যে এখানে কন্ডিশন পূরণ হয়ে গেছে, এরপরে আর হাজার লাইন কোড থাকলেও এলসিফ এর মধ্যে ও আর যাবে না। যেখানে কন্ডিশন পূরণ হয়ে গেছে সেখানেই সে স্টপ হয়ে যাবে। ইফ এলসিফ বুঝতে পেরেছেন? এখানে কিন্তু ডাবল কন্ডিশন দেওয়া যায়, এটা একটু দেখিয়ে দিই, হ্যাঁ। এই যে 15 আছে না, কোন একটা পাকনা এসে আপনারা বললাম -15। হম, তো এরকম লাইফে অনেক পাকনা পাবেন যখন প্রোগ্রামিং করবেন, তখন -15 বলতেছে কি ইউ আর এ বেবি, বলা উচিত না, তাই না? আচ্ছা, তাহলে আমি বললাম এই যে এখানে একটা লিমিট দিয়ে দিলাম যে হ্যাঁ 12 থেকে ছোট এবং এইজ বড় হইতে হবে কার থেকে? শূন্য থেকে। তাহলে শূন্য থেকে বড়, 12 থেকে ছোট, এই কন্ডিশনটা তো পূরণ হবে না, তাই না? হ্যাঁ, কারণ তাহলে কি শূন্য এখানে হ্যাঁ, কিন্তু নেগেটিভ এজ, এজ তো জি জি, কিন্তু যদি লজিক্যাল ভাবে চিন্তা করা যায় এজ তো নেগেটিভ হতে পারে না। পারে না, কিন্তু ওই যে সফটওয়্যার টেস্টার নামে একটা আলাদা জব আছে, ওরা এসে টেস্ট করে দেখবে। বুঝছেন? তা আপনার ভ্যালিডেশন করা লাগে ডাটা, যে ঠিক মতো ডাটা আসছে কিনা। আচ্ছা, এইখানে দেখেন যে মাইনাস যদি দিয়ে দেয় তাহলে কিন্তু পরেরটা রান হয়ে যাবে। দেখেন এখন ইউ আর এ টিনেজার আসবে, আসছে। কারণ কি, এই কন্ডিশনটা আমি আটকাই দিছি ঠিকই, পরের কন্ডিশনটা তো আটকাই নেই। এখানে তো কন্ডিশন ফিল আপ হয়ে গেছে, এইখানে এসে আটকাই দিলাম। অথবা সমান না, এটা 12 দিয়ে দিই, 12 থেকে বড়। কারণ হচ্ছে কি দশমিক যুক্ত সংখ্যাটা মাথায় রাখতে হবে, কেউ যদি দশমিক যুক্ত সংখ্যা দিয়ে দেয় এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, শূন্য সমান না, শূন্য দিয়ে দিই, okay. আচ্ছা। এরপরে কিন্তু ইয়াং পার্সন দিয়ে দিবে, তাই না? আমি এখানে বলে দিই যে ভাই তুমি এটাকে 19-এর বড় দিয়ে দাও, তাহলেই তো হয়। তাহলে কেউ যদি 19.5 দেয় তাও সে ওই যে 19-এর বাইরে চলে গেছে, তাই না? এভাবে আর কি দশমিক যুক্ত সংখ্যা আমি অ্যালাউ করতেছি, কিন্তু ওই যে লিমিটটা বলে দিচ্ছি। আগে কিন্তু এটা সমান সমান ছিল, হইলে এটা সমান সমান হলে কি হইতো, একটা হচ্ছে 29-এর ছোট, আরেকটা হচ্ছে কি 29-এর বড়। তার মানে হচ্ছে 29.5 কই যাবে, 29-এর বড় তো আপনার ইয়া হয়ে যায়, কি বলে 31, 30 হয়ে যায়, তাই না? 29.5 যাতে গ্যাপ না দিয়ে যায়, তাহলে 29 থেকেই শুরু গেছে, করে দিছে আর কি। আচ্ছা, এখানে আমি হচ্ছে কি 49 দিয়ে শুরু করে দিছি। আর কি করা যায়, লাস্ট ডেট বলে দিলাম যে না ভাই আপনি হিউম্যান না। কারণ কেউ যদি তার এই যে এসে বলে 1000 বছর বাচ্চা সে, তখন আমরা কি বলবো, ভাই আপনি হিউম্যান না। আবার কেউ যদি এসে বলে যে না সে এখনো পৃথিবীতে আসে নাই, তার পৃথিবীতে আসতে আরো 20 বছর বাকি আছে,
-20 দিয়ে আসছে। তখন বললাম না ভাই, আপনি এখন হিউম্যান না। যখন স্যার এজটা ভালো মতো হবে, মনে করেন সে দিল তার বয়স 19, তখন বলেছে হ্যাঁ ইউ আর এ টিনেজার। আর যদি মনে করেন, যদি হচ্ছে গিয়ে বলে যে একটু স্পেশাল লোক তো আছে, না আমার বয়স 19.5, 19.5 দিয়ে রাখছে, তখন বললাম যে ভাই ঠিক আছে, ইউ আর এ ইয়াং পার্সন। তো এইভাবে হচ্ছে গিয়ে আমি এই জিনিসটা কন্ট্রোল করতে পারি। এন্ড সহ বুঝাই দিলাম, আশা করি বুঝতে পারছেন। এটা ডিপলি বোঝানোর কারণ হচ্ছে আমি এরপরে আপনাদের টপিক আছে সুইচ, হ্যাঁ, সুইচ দেখাই দেবো, কিন্তু রিয়েল লাইফে খুবই কম ইউজ করি সুইচ। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এই ফেল সেফ ইউজ করি, টার্নারি অপারেটর ইউজ করি, নাল সেফও প্রচুর ইউজ করি, কিন্তু সুইচটা কম ইউজ করি। সুইচটা কিছুই না, এই ফেলসেরই আরেকটা পরিপূরক বলতে পারেন। এই ফেলস না ইউজ করে আপনি সুইচ ইউজ করতে পারেন। এক এক প্রোগ্রামারের এক এক ইচ্ছা। অনেকের মতে আবার কোনো কোনো কাজ সুইচ তাড়াতাড়ি করে ফেলতে পারে, সফটওয়্যার স্পিড বাড়ায় দেয়। ইন দ্যাট কেস আপনি সুইচ ইউজ করলেন, সিস্টেমটা জেনে রাখেন, ইউজ করা যায়। হ্যাঁ, তো সুইচের কাজ দেখেন। বিশেষ করে সুইচটা ইউজ হয় যখন হচ্ছে গিয়ে এই ছোট বড় না, মানটা সমান কিনা এটা তুলনা করতে চান, ইন দ্যাট কেস দেখা যায় সুইচটা বেশি ইউজ হয়। যদিও এটা করা যায় পিএইচপি তে, ওই যে সুইচের মধ্যে ব্র্যাকেট দিয়ে একটা কন্ডিশন ফিল আপ করা যায়। তো মনে করেন এটাই আমি সুইচ দিয়ে করি, এটাই সুইচ দিয়ে করি। কি করবো, এস ডাব্লিউ, আচ্ছা ইকো করি আগে ব্রেক। আগে ব্রেক দিয়ে নেই, বলি ভাই ব্রেক হ, ব্রেক, ওকে। সুইচের ভিতরে বলি এস ডাব্লিউ আই টি, সুইচের মধ্যে কাকে নিলাম আমি, এইচ কে নিলাম। এই যে সমস্যা হচ্ছে, এখানে অন্যতম সমস্যা দেখেন, আমি তো এআই দিয়ে তাড়াতাড়ি নিয়ে আসলাম, টাইপ করে সময় নষ্ট করতে চাইনি। কিছু পয়েন্ট আগে বুঝাই দিই। এখানে কেস নামে একটা জিনিস থাকে। কেসটা কি, এখানে ব্র্যাকেটের ভিতরে যেই কাজটা করছেন কেসের মধ্যে সেম কাজটা করছে। কেস বারও দিছে, ব্র্যাকেটের মধ্যে তো দিছেন সমান সমান সাইন দিছেন, কেস বারও দিছে, তার মানে কি বুঝাচ্ছে জানেন, এইচ যদি 12 হয়, এর একটা সমস্যা হবে। এইচ যদি 13 হয় তাহলে কি হবে, আমি কিন্তু এখানে বলি নাই। হুম, আচ্ছা নিচেরটা যদি রান করি দেখেন কি আসে। উপরেরটা আসছে ইউ আর এ ইয়াং পারসন, নিচেরটা আসছে ইউ আর নট আ হিউম্যান। কেন আসছে ইউ আর নট আ হিউম্যান, কেন তুলনা করতেছে, এই যে 12 ছোট, এইটা তুলনা করতেছে না। এইচ কি 12 হইলে এই কোডটা রান হবে। ব্রেক দাও মানে রান হইলে এই কোড, তুমি কাজটা এখানে থামায় দাও। ব্রেক না দিলে কি হবে, পরেরটাও সে রান করবে। কেসের সুইচের সুবিধা এইটা, এটা কিন্তু ইফ দিয়ে করা যায় না, যে ইফ এলসে কিন্তু একবার রান হয়ে গেলে এটা কাজ শেষ। কিন্তু সুইচে যদি আপনি ব্রেক না দেন, তার মানে ও পরেরটাই চলে যাবে। আচ্ছা, শর্ত পূরণ হলেও পরেরটাও চেক করবে, মাল্টিপল শর্ত চেক করবে। আচ্ছা, ব্রেক দিয়ে দিলাম মানে বাই চান্স যদি এই শর্ত পূরণ হয় তাহলে এই ব্রেকটা রান হবে। বাই চান্স এই শর্ত যদি পূরণ না হয়, তখন কেস এটা মিলাই দেখবে, মিলাই দেখবে এটা কি পূরণ হয়েছে, তাহলে ওকে, না হলে এখানে ব্রেক দিয়ে দিবে। ব্রেক যদি না দেন সে আবার পরেরটায় যাবে, আর ব্রেক যদি দেন তাহলে শর্ত পূরণ হলে এখানে থামে যাবে। দেন সে 29 দেখবে, 49 দেখবে, এইভাবে প্রত্যেকটা সমান কিনা তুলনা করবে। And আপনার যদি এরকম কন্ডিশন দেওয়া লাগে, তাহলে অ্যাকচুয়ালি এইভাবে দিয়ে দেওয়া যায়, কিন্তু এটা আবার জাভা স্ক্রিপ্টে করা যায় না। এখন যেটা করতেছি এটা শুধু পিএইচপি তে করা যায়, পাইথনেরটা জানি না, কিন্তু জাভা স্ক্রিপ্টে করা যায় না। এই যে দেখছেন? তার মানে আমি কন্ডিশনটা দিয়ে দিতে পারতেছি। যদি এই সুইচ কেস যদিও এইভাবে করার জন্য না, এইভাবে যদি সুইচ কেসই করেন তাহলে ইফ এলস পাপ কি করছে, তাই না? সুইচ কেস হচ্ছে যখন আপনার দেখা যাবে যে যে কন্ডিশন পূরণ হইলে এটা হবে, তখন হচ্ছে কি ও কাজ করবে। হিউম্যান, লাস্টেরটা ব্রেক দেওয়া লাগে না, লাস্টেরটা ডিফল্ট মানে কোনটা বলতে পারেন, ইফ এলস এর কোনটা ডিফল্ট? ইলসটা। হ্যাঁ থ্যাংক ইউ। ইফ এলস এর ক্ষেত্রে যেটা এলস, সুইচ এর ক্ষেত্রে সেটা ডিফল্ট।
এই যে আপনাদের বোঝানোর জন্য ইফ এলস এর যে ব্র্যাকেটটাও নিয়ে আসছি আমি কেসের মধ্যে, কিন্তু আমি কি বলছি, এটা পিএইচপি তে করা যায়, অন্য ল্যাঙ্গুয়েজে আবার পারবেন না। এবং এটা করা ঠিকও না, আপনি সরাসরি নাম্বার দিয়ে দিবেন, বা এটা একটা ভ্যালু ইন্টেজার, ইন্টেজার না তো স্ট্রিংও দিতে পারেন, যে হ্যাঁ এই ভেরিয়েবলটার ভিতরে এই ডাটাটা আছে নাকি, থাকলে এটা রান করে দাও, এই আর কি। এখানে সুইচটা জাস্ট দেখে রাখেন, ইফ এলসটা ভালো মতো বুঝে রাখেন। সুইচ কেস ইউজ করা যাইতে পারে যখন হচ্ছে এরকম ইয়া না, আপনার কি বলে, এইরকম কন্ডিশন না, জাস্ট সমান মানটা আছে কিনা তুলনা করতে চাচ্ছেন সমান, তখন হচ্ছে সুইচ কেস ইউজ করেন। যদি মন চাইলে এইভাবে ইউজ করতে পারেন, পিএইচপি তে করা যায়, এর জন্য দেখাইলাম। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে আপনার কি আছে, টার্নারি অপারেটর, এটা আমি খুবই বেশি ইউজ করি, হ্যাঁ। এবং এটা আমি আপনাদের ভেঙে ভেঙে বুঝাইতে চাচ্ছি, কারণ ফিউচারে দেখবেন আমি ইউজ করতেছি এটা, তখন তো আর এইভাবে বুঝাবো না, তখন যদি এইখান জিনিসটা না ক্লিয়ার হয় তখন আপনাদের মাথার উপর দিয়ে যাবে, হ্যাঁ। তো অতএব মনোযোগ দিয়ে একটু জিনিসটা দেখেন, ভেঙে ভেঙে বুঝাচ্ছি, আমি ইফেলস দিয়ে বুঝাচ্ছি, হ্যাঁ। এই যে ইফেলস এর দেখেন, যদি এই কন্ডিশন পূরণ হয় তাহলে এটা রান হবে, নয়তো এইটা রান হবে, হ্যাঁ। এটাই আমি নিচে একবার করে দেখে আরেকবার, একটা ভেরিয়েবল নিলাম ওয়াই, ওয়াই এর মান নিলাম কেটে 10, বললাম যদি কি হয়, ওয়াই 5-এর থেকে ছোট হয় তাহলে এটা রান রান করো, না হয় এটা রান করো। ওকে, বলেন তো কোনটা রান হবে, বলেন তো। স্যার শর্ত, ভাই শর্ত পূরণ হয় নাই তো সেটা। পূরণ হয় নাই। শর্ত পূরণ হয় নাই, এটা রান হবে, তাই না? ওকে, তো এখন হচ্ছে গিয়ে দেখেন আমি যেটা করতে চাচ্ছি, এইটা আমি কমেন্ট করে দিতে চাচ্ছি সবার আগে। আচ্ছা, কমেন্ট করে দিতে চাচ্ছি কারণ ওইটা আমি টাইপ করেছি জাস্ট আপনাদের বুঝার জন্য, হ্যাঁ, শুধু শুধু টাইপ করেছি। তো ইফ এলস আপনারা বুঝছেন, তাই না? টার্নারি অপারেটর কি হয়, এখানে দুইটা জিনিস থাকে দেখেন, একটা হচ্ছে কোশ্চেন বোধক চিহ্ন আর একটা হচ্ছে কোশ্চেন বোধক চিহ্নটা কি করে, কোশ্চেন বোধক চিহ্নর আগে এই যে ইফ এর যে কন্ডিশনটা না এটা বসে, যেহেতু এখানে একটা কন্ডিশন আমি ব্র্যাকেট ছাড়াও দিতে পারি, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমার কন্ডিশন, তারপর বললাম কি কোশ্চেন বোধক চিহ্ন, যে হ্যাঁ এটা কি সত্যি, বলে এই যে কোলন আছে না, হম, হ্যালো, আপনারা কি আছেন? হুম। কে যেন আলাদা ডিভাইসে সাইন ইন করতে চাইছে, আচ্ছা যাই হোক। এখন হচ্ছে কি আপনার আহ, এক- এইটার 5 যদি হয় তাহলে হচ্ছে কি আপনি এখানে দিয়ে দেন হচ্ছে গিয়ে কে, ওই যে সেম দুইটা দিয়ে দিলাম, হ্যাঁ, ছোট করে দিন আর একটু ভালো হতো, উপরেরটার সাথে মিলাই দিলাম। তাহলে যে খেয়াল করে দেখেন, এই কোলনের বাম সাইডে একটা কিছু আছে, এই কোলনের ডান সাইডে একটা কিছু আছে। তো এই কোলনের বাম সাইডের যে জিনিসটা থাকবে সেটা রান হবে কখন, যখন এই কন্ডিশনটা পূরণ হবে। আর এই কোলনের ডান সাইডের জিনিসটা রান হবে যখন এই কন্ডিশনটা পূরণ হবে না। সোজা বাংলায় ইফ এর ভিতরের কোডটা হচ্ছে রান, এটা যেটা সেকেন্ড ব্র্যাকেটের কোড, আর ইফ এর এই যে এলস এর কোডটা হচ্ছে কোলনের ডান সাইডে। আর এ কি করবে, কোন ডাটা রিটার্ন করবে, রিটার্ন করলে কিন্তু এটা দেখা যায় না, দেখা যায় না, কই ওটা এমন, ঠিক আছে, ইয়াং পার্সন যাই হোয়াট এভার ইট ইজ, এখানে দেখা যাচ্ছে না নিচের লেখাটা। তো ওই যে ডাটাটা রিটার্ন করবে সেটা আমি ইকো করে দিই, তাহলে কিন্তু দেখা যায়। মনে রাখেন রিটার্ন করলে ওটা ভেতরে থেকে যায়, এন্ড ও যে ডাটাটা রিটার্ন করেছে ওই ভেতরের ডাটাটা আমি বাইরে প্রিন্ট করতে চাচ্ছি, এর জন্য ইকো ইউজ করছি।
এই যে দেখেন শর্ত পূরণ হয় নাই, এটা রান হয়েছে, শর্ত পূরণ হয় নাই, তাই না? যে যে ওয়াই, আবার যদি বললাম না, ঘুরাই দিলাম যে ওয়াই শূন্য থেকে ছোট, আর না, ওয়াই 5-এর থেকে বড়, আর দেখেন এখন রিলোড দিয়ে শর্ত পূরণ হয়েছে। তাহলে একটু টার্নারি অপারেটরটা মনোযোগ দিয়ে দেখেন, কারণ আমি রিয়েল লাইফে প্রচুর ইউজ করবো। এটা ইফ এলস এর একটা শর্টকাট, এক লাইনে হয়ে গেল। বুঝছেন? এটা কয়েক লাইনে লেগেছে, এটা এক লাইনে হয়ে গেছে। কি, এই যে কন্ডিশনটা ইফ এলস ইফ এর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে, আর এখানে কন্ডিশনটা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, জি ভাই জি শুনতে ভাইয়া। পাচ্ছি। আমাকে জুম ভাইয়া থেকে এখানে লগ আউট করে দিচ্ছে না কি যেন বলছে, হ্যাঁ বলুন। এই যে প্রথম যে ভ্যালুটা, এখানে তো কোনো আপনি কোনো যে আপনার এই সংখ্যা দেন নাই, পরেরটা দিচ্ছেন যেমন গ্রেটার দেন 5, কিন্তু আগে কোনো ভ্যালু শুধু ওয়াই দিচ্ছেন, এখন এটা কি ভ্যালু হিসেবে আছে? ও ওয়াইটা যে 56 নাম্বার লাইনে যে আবার ডিক্লেয়ার করছে, বুঝছি বুঝছি। ওয়াই এর মান কত? 10। এই 10, 10। 10 কি জি। 5-এর থেকে বড়? হ্যাঁ বড়। কিন্তু ভাই এই কাজ আর কি। করার ক্ষেত্রে তো মানে এটা যে কোনো আমার সংখ্যা ইউজ করা, মানে যে ওয়াই এর জায়গায় যে অন্য কিছু বসা যায় না, শুধু ডলার সাইন, তো এটা আমার সূত্রের ক্ষেত্রে আসতেছে। ডলার সাইনটা ভেরিয়েবলটা বোঝানোর জন্য আসতেছে। আপনি কি এরকম কিছু লিখতে চাচ্ছেন? এরকম এরকম কিছু কি লেখা যায় কিনা? লেখা যায়, লেখা যায়, যাবে না কেন, অবশ্যই। কিন্তু ওই যে রিয়েল লাইফে ভেরিয়েবল প্রচুর ইউজ হবে, এবং ভেরিয়েবল দিয়ে কাজ করতে হবে, বুঝতে পারছি। এই আর কি। তারপরে ফল্ট আসবে, কিন্তু যে ওয়াই এর জায়গায় যদি মনে করেন যে আমি মানে এক্সট্রা করে নাম দিতে যাই, মানে যেমন ক্লাস হ্যাঁ আর কি, হ্যাঁ, যে আমরা যে ক্লাস। কোনো সমস্যা নেই। এখানে ওয়াই এর জায়গায় আপনি জেড দিয়ে করতে চাচ্ছেন, বা এক্স ওয়াই জেড খোলা যাবে। এটার কথা কি বলতেছিলেন? জি ভাইয়া। এটা বলতেছিলেন যে ওয়াই এর জায়গায় অন্য নাম দেওয়া, যেমন আমি এখন হ্যাঁ ওয়াই এর হ্যাঁ, জায়গায় এক্স্যাক্টলি। এক্স ওয়াই হ্যাঁ জেড হ্যাঁ, দিয়ে দিই। এক্স্যাক্ট। ডলার সাইনটা তো থাকবে, এটা ডিফল্ট, কিন্তু এই যে মাস্ট, হ্যাঁ বাকি যেটা, হ্যাঁ। এটা যেরকম আমরা মাস্ট, আমরা মনে করেন যে বাকি যে অংশটা, এটা যেরকম আমরা আমরা ক্লাস দিয়ে যে চেঞ্জ করে করে একাধিক নাম দিই, মাল্টিপল, এরকম যে যে কোনো নাম কাস্টমস নাম দেওয়া যায় কিনা, ওইটা হ্যাঁ, ক্লিয়ার কাস্টমস ভাইয়া। নাম দিতে পারবেন, কাস্টমস নাম দিতে পারবেন, খালি শুরুতে নাম্বার দিয়েন না, এই আর কি। হুম হুম। নিয়ম আছে আর কি একটা, ভেরিয়েবল ক্লাসে এটা দেখাচ্ছিলাম। HTML CSS হুম, তো আপনি হচ্ছে আন্ডার স্কোর দিতে পারেন, ডলার সাইন দিতে পারেন, আন্ডার স্কোর দিতে পারেন, নামের মধ্যে নাম্বারও দিতে পারেন, হ্যাঁ, কিন্তু শুরুতে নাম্বার দিয়েন না, শেষ। তাহলে হচ্ছে আপনার পুরা ভেরিয়েবলের নামটার নিয়ম ভুল হয়ে গেল। আর হচ্ছে এই যে শুরুতে নাম্বার দিছি, দেখেন লাল বাতি দিয়ে দিছে, শুরুতে নাম্বার দিবেন না। আর হচ্ছে কি আপনি কি বলে, স্পেশাল ক্যারেক্টার খুব একটা দিবেন না, মানে আন্ডার স্কোর আছে স্পেশাল ক্যারেক্টার, বাকি যে স্পেশাল ক্যারেক্টার যেমন এট দ্য রেট অফ, তারপর কি আছে ড্যাশ, এই যে স্পেশাল যেগুলা, ওগুলা দিয়েন না, আন্ডার স্কোরটা দিতে পারবেন স্পেশালের মধ্যে। তো এই হচ্ছে লিখার নিয়ম। এখন আপনি যদি কাজের সাথে মিল রেখে আপনার ভেরিয়েবলের নাম লেখা লাগবে সিটি বা কান্ট্রি, কোন শব্দ আর কি, লিখতে পারেন, সমস্যা নেই। অথবা মনে করেন এখানে কাজের সাথে মিল রেখে দিলে যাচ্ছে মাই এইজ, সমস্যা নেই, এটা ইয়া করে দেন। বুঝাতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা আসেন এই নাল সেফটা দেখাই, তারপর হচ্ছে কি আজকে আপনাদের ছেড়ে দিতে চাচ্ছি। নাল সেফটা ছোট জিনিস, দেখেন একটা ভেরিয়েবল আমি প্রিন্ট করছি, ভেরিয়েবলের নাম হচ্ছে গিয়ে মনে করেন লিখলাম মাই স্টুডেন্ট, লিখে আমি দিয়ে দিলাম, হ্যাঁ। কি লিখছে? লিখছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল মাই স্টুডেন্ট, যা আনডিফাইন মানে খুঁজে পাওয়া যায়নি, ডিফাইন করা হয় নাই। ডিফাইন করা মানে কি, আগে তৈরি করা বা নামটা, ডিক্লেয়ার করা।
ডিক্লেয়ার করা, এই তো, থ্যাংক ইউ। ডিক্লেয়ার করা, ডিক্লেয়ারই তো করি নাই, তাই না? তো এরকম অনেক ক্ষেত্রে হইতে পারে রিয়েল লাইফে কাজ করতে গেলে। মনে করেন আপনি কোডিং করে রেখেছেন ডাটাবেজের এই তথ্যগুলো, যে আমার 10টা স্টুডেন্টের ডাটা আছে, সেগুলো প্রিন্ট করে দাও। ডাটাবেস থেকে ডাটা এনে আপনি ভেরিয়েবলে স্টোর করবেন, তারপর প্রিন্ট করবেন। কিন্তু ভুলবশত না, মনে করেন প্রিন্টের কোডটা আগে করলেন, ভেরিয়েবলটা পরে কল করলেন, অথবা ইউজার লগ ইন করার পরে ডাটাটা দেখতে পাবে, এরকম কোনো শর্ত দিয়ে দিলেন। তাই শর্ত পূরণ, সোজা বাংলায়, শর্ত পূরণের আগে ভেরিয়েবলটা খালি থাকতেছে আপনার, কিন্তু ভেরিয়েবলটা তো ইকো করা লাগতেছে, ইরোর দিবে। তখন কি করবেন? যে বললো ভাই এটা থাকলে থাকলো, না থাকলে আই হাই এআই আমার কথা শুনছে নাকি, কি দিছে? স্টুডেন্ট নট ফাউন্ড, এরকম একটা ডাটা দিয়ে দিছে। আসছে স্টুডেন্ট নট ফাউন্ড। আপনি বলেন যে থাকলে থাকলো, না থাকলে আমি কিছুই দিব না। তাহলে কিছুই দিব না মানে কি বলেন তো? নাল। তার মানে মাই স্টুডেন্ট থাকলে থাকলো, না থাকলে নাই, ওই কোড রানি হবে নাল, মানে ফাঁকা। নাল মানে জিরো না, ফাঁকা, কিচ্ছু না, নাই, কিছু নেই। এইভাবে হচ্ছে গিয়ে যে এই অপারেটরটা ইউজ হয়, খুবই ইউজ করি রিয়েল লাইফে। এই দুইটা অপারেটর, টার্নারি অপারেটর আর এটাকে নাল সেফ লিখেছে, নাল সেফ অপারেটর, এই দুইটা অপারেটর প্রচুর ইউজ করি। এবং এটার ইয়াটা তো বুঝতেই পারতেছেন যে ভেরিয়েবল আগে থেকেই ডিক্লেয়ার করা লাগবেই আমার, কারণ ভবিষ্যতে এই ভেরিয়েবলটার মধ্যেই আমার স্টুডেন্টের ডাটাগুলো আসবে। তো আগে থেকে যদি ভাই এমনি পিএইচপি ঘ্যান ঘ্যান তারপর শুরু করে যে পাই নাই, এটা স্টপ করার জন্য এটা। হ্যাঁ বলেন, একটু কি বলতে নিয়েছিলেন? না সরি, আপনি শেষ করেন, আমি না পরে ঠিক আছে, বলেন। হ্যাঁ, নিচেরটা ভাই একটা একবার ক্লিয়ার করে দেন, ভালো মতো বুঝতে চাই। মানে একটা এক্সাম্পল দিলে আরো বেশি বেটার হতো। এই যে এটা, নিচেরটা না, হ্যাঁ লাস্টটা আর কি। আচ্ছা, অন্য এটা ব্যাচের একটা প্র্যাকটিক্যাল। কোড দেখাই। হুম। রানিং ব্যাচের মধ্যে কারা যেন আছে, 263, 45, 245 অনেকগুলো চলে গেছে, 263 তে। আচ্ছা দেখেন, এইখানে শুধু এইচটিএমএল কোড আছে কিছু, হ্যাঁ, একটা ফর্ম আছে পিএইচপির মধ্যে করা। এই ফর্মের নিচে কিন্তু কিছু ভেরিয়েবল আছে। এই ভেরিয়েবল গুলো কখন অ্যাক্টিভ হয় জানেন? যখন আপনি ভুলভাল সাবমিট করেন। এই যে নিচে না, সরি পাশে, এই যে নেম ইজ রিকোয়ার্ড, এটা কিন্তু একটা ভেরিয়েবলের মধ্যে ভরা আছে। ইমেল ইজ রিকোয়ার্ড, এটা কিন্তু একটা ভেরিয়েবলের মধ্যে ভরা আছে। কিন্তু যখন শুরুতে ভেরিয়েবল কিন্তু ওই জায়গায় আছে, কিন্তু ও ওইখানে অ্যাক্টিভ নাই, নাল কোলেশন অপারেটর এখানে দেওয়া আছে, নাল সেফ অপারেটর যেটা বলতেছেন, হ্যাঁ, ওটা এখানে দিয়ে দেওয়া আছে। এটা কোন ব্যাচে দেখলাম? 263 আছে। কোডটা একটু দেখাই আপনাদের। উম, এখানে দেখেন এইচটিএমএল ফর্মটা আপনারা চিনেনি, তাই না? এইখানে দেখেন, এই যে ইরর কই, এই যে দেখেন, ইরর জেন্ডার নামে একটা ভেরিয়েবল আছে। তো আপনি যে এখানে একটাই ধরেন, এই যে জেন্ডারের পাশে যে খালি রেখে সাবমিট দিলে যে ইররটা পাচ্ছেন, প্লিজ সিলেক্ট ইউর জেন্ডার, এটা কিন্তু এই ইরর জেন্ডার ভেরিয়েবলের মধ্যেই প্রিন্ট হচ্ছে। কিন্তু শুরুতে কিন্তু ইরর জেন্ডার এখানে হুট করে আসে নাই, শুরুতেই ছিল। কিন্তু শুরুতে থাকলে কি হবে? ও ফাঁকা ছিল। ও অ্যাক্টিভ কখন হয়েছে? ও অ্যাক্টিভ হয়েছে যখন আপনি ফর্মটা সাবমিট করছেন। ফর্ম সাবমিট করার পর যখন ও দেখে জেন্ডারটা ফাঁকা, তখন সেই ইররটা দেখাচ্ছে। আপনি যদি জেন্ডারটা ফাঁকা না রেখে সাবমিট করেন, তাহলে কিন্তু এই যে এখানে ইরর জেন্ডার কিচ্ছু নাই, তাই না? তো এইখানে দেখেন নালকুলেশন অপারেটরটা ইউজ হচ্ছে, যে ইরর জেন্ডারের মধ্যে যদি মেসেজ থাকে তাহলে তুমি দেখাও, না থাকলে দেখানোর দরকার নাই। ঠিক আছে? এই প্রচুর ইউজ হবে এই জিনিসটা, কারণ এই জিনিসটা তো হুট করে আনা যাবে না, ওকে আগে থেকে ওইখানে রাখছি। মেসেজটা কখন গেছে? ফর্ম সাবমিটের পরে। তাও আবার ওইখানে শর্ত ছিল যে, দেখেন উপরে শর্ত আছে, যদি খালি থাকে। এই জেন্ডারের এটা কই গেল? জেন্ডার, জেন্ডার, এই যে জেন্ডার,
এই যে এমটি ইফ এর মধ্যে বলছি যদি এই যে জেন্ডার ভেরিয়েবলের মধ্যে ডাটাটা আসছে, এটা যদি কি হয়, খালি হয়, তখন এই যে ইরোড জেন্ডারের মধ্যে যে লাল কালি দিয়ে HTML দিয়ে লিখে দিয়েছি, প্লিজ সিলেক্ট ইউর জেন্ডার। আর এই ইরোড জেন্ডারটা কখন হবে, যখন ফর্মটা সাবমিট হবে, যে এখানে আবার এই যে এই কোডটা মানে যখন ফর্মটা সাবমিট হবে, তখন আমি ইরোড জেন্ডারের ডাটাটা নিয়ে যে এই জেন্ডার ভেরিয়েবলের মধ্যে ভরছি, জেন্ডারের ডাটাটা নিয়ে এই জেন্ডার ভেরিয়েবলের মধ্যে নিয়ে এসেছি। আসার পরে আমি দেখলাম হচ্ছে কি এটা কি খালি, তখন আমি ইরোড জেন্ডারের মধ্যে ডাটাটা ভরছি। এই এত কিছুর পরে ইরোড জেন্ডারটা ভেতরে ডাটাটা যাবে। এইখানে আমি কি করে দিছি, ভাই তুমি যখন ইরোড জেন্ডারের মধ্যে ডাটা পাবা তুমি প্রিন্ট করে দাও, না থাকলে তোমার কিছু বলার দরকার নেই, তুমি খালি থাকো। শুরুতে কিন্তু ইরোড জেন্ডারের মধ্যে কোনো ডাটা নাই। তো আমি যদি এখানে সরাসরি এটা না করে সরাসরি ইরোড জেন্ডার দিয়ে দিতাম, হ্যাঁ, তাহলে দেখেন এখানে শুরুতেই ও প্যান প্যানিনি শুরু করতো যে ভাই ইরোড জেন্ডার কে, তারা তো চিনি না আমি। আসলে তো ইরোড জেন্ডার কখন তৈরি হয়েছে, যখন ফর্মটা সাবমিট হয়েছে তারপরে, তাই না? তো ইন দ্যাট কেস এখানে আমি এভাবে বললাম যে ভাই তুমি থামো, ও যখন আসার ও আসবে, তো পাইলে তুমি প্রিন্ট করে দিও, না পারলে কিছু করার দরকার নেই। তো ফর্ম ভ্যালিডেশন আপনাদের অনেক পরে আসবে, যেহেতু আপনি চাচ্ছিলেন যে রিয়েল লাইফে কিভাবে ইউজ হয়, ইউজটা দেখানোর, এটা একটু দেখাইলাম, হ্যাঁ। তো না বুঝলে সমস্যা নেই, ওইটুকু বুঝলেই হবে যে যে ভেরিয়েবলের মধ্যে ডাটা যদি না থাকে, তাহলে বা ভেরিয়েবল যদি ডিফাইন করা বা আগে থেকে ডিক্লেয়ার করা না থাকে, তাহলে পিএইচপি ইরোড দেয়। ওই ইরোডটা আমি এই অপারেটরটা দিয়ে ওই ইরোডের জায়গায় অন্য কিছু দিয়ে দিতে পারি, খালি রাখতে খালি রাখতে পারি, নয়তো অন্য কিছু এখানে বসাই দিতে পারি। আশা করি ভাইয়া, বুঝতে পারছেন। সরি হ্যাঁ বলেন। একটু কথা বাড়াচ্ছি আবার, সরি। ওই যে আগে যেটা ছিল, ওই যে দেখেন হুম, এর উপরটা আর কি, এরকম ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝিয়ে দিতেন ভাইয়া, আসলে বুঝতে কষ্ট হচ্ছে। কোনটা? এই যে বর্তমান যেটা নিচেরটা আর কি, মানে এটা হ্যাঁ, এটা হ্যাঁ একটু এটা একটু ওই যে, বুঝালাম। মানে ওই যে আগে যেটা দেখাছিলেন না। ইমরান ভাই, এটা কোডটা হইতেছে কি, মাই স্টুডেন্ট, আপনি একটা ভ্যারিয়েবল এখানে যে ডিক্লেয়ার করছেন, এখানে তো ভ্যালু নাই। যে আপনি মানে প্রিন্ট করেন, মানে ইকো করেন, এটা তো ভাই নাল, মানে ইরর ভাইয়া দেখাইতেছে, তো ইরর না, দ্যাটস ওয়াই ভাই নাল দিছে ভাই। হ্যালো, কিছু শুনি না। জি ভাই ভাইয়া। শুনছি। আচ্ছা আচ্ছা। তো আমি এটা যে রিয়েল লাইফের কোড বের করে একটু দেখালাম, ফর্ম ভ্যালিডেশনে এইখানে ইউজ হয়েছে, হ্যাঁ। আর হচ্ছে কি আপনার কি বলে, আপনি কি এইটার কথা বলতেছেন না, এই লাইনের কথা বলতেছেন না, নাকি আগের লাইনের কথা বলতেছেন এটা? এই আগের লাইন এখন যেটা সিলেক্ট করেছেন, এটা যেরকম বোঝাচ্ছেন ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে, চাচ্ছি যে এখানে এই সেম একটা এক্সাম্পল দিয়ে একটু বুঝিয়ে দিতেন আর কি। এইটা এটা হ্যাঁ মানে এটা যেরকম বুঝিয়ে দিয়েছেন এক্সাম্পল দিয়ে, হ্যাঁ এটা নিচেরটা এরকম সেম একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতেন, জিনিসটা ক্লিয়ার হয়ে যেত আর কি। আগের কোড তো বের করছিলাম একটা অন্য ব্যাচের, ওটা মানে একদম আগে তো রিয়েল ভাইয়া, লাইফ এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ। আগে আমরা তো যে কোডগুলো দেখাচ্ছেন একটু আগে প্রিভিয়াস ব্যাচের, আমরা তো ওই পর্যন্ত এখনো যাইনি। ওটা আমরা এখন তাড়াতাড়ি বুঝতে কষ্ট। হুম হুম তাহলে আপনি রিয়েল লাইফ এক্সাম্পল কি দিতে পারি, ওটাই তো রিয়েল লাইফ এক্সাম্পল। এই যে দেখেন এটা দেখেন কি হুম, দিছি, আমি মাই স্টুডেন্ট সরাসরি প্রিন্ট করেছি, তাই না? এটা প্রিন্ট করলে এখন বলেন এটা কি দিবে, এখানে কি আসার কথা? আনডিফাইন আসছে, হ্যাঁ। একটু জি দেখেন, আবার মনোযোগ দেন। আর আমি আরেকটা ইকো দিচ্ছি, জি জি। ইকো দিয়ে দিলাম, মনে করেন ভেরিয়েবলের নাম লিখলাম কোডম্যান বিডি, ওকে, সরাসরি কোডম্যান বিডি দিয়ে দিলাম। কোডম্যান বিডি নামে আগে কোনো ভেরিয়েবল আছে আমার উপরে কোথাও? নাই। নেই। এখন এটা যদি রান করি আমার এরকম একটা এরর আসবে না, যে আমি কাকে প্রিন্ট করতে চাচ্ছি? হ্যাঁ, আসছে নাকি? জি আচ্ছা, এইটা আপনি যদি চান যে ইফ দিয়ে বললাম যদি, হ্যাঁ, ইট সেট কোডম্যান বিডি যদি থাকে তাহলে সেটা ইজ সেট, মানে কি এটা সেট করা আছে নাকি?
কোডম্যান বিডি যদি সেট করা থাকে তাহলে ইকো করো কোডম্যান বিডি, অথবা এইটা ইকো করার দরকার নাই। তাহলে কি আসছে, কোডম্যান বিডি ইজ নট সেট, এটা আসছে। তাহলে উপরের এটা আমি উঠাই দিই, হ্যাঁ। এখন আর সরাসরি ইকো করলাম না। ইফ এর মধ্যে কি লেখা আসছে বলেন, কোডম্যান বিডি ইজ নট সেট লেখা আসছে, কারণ এইটা রান হয়েছে। তাহলে যদি এই শর্ত পূরণ হয় তাহলে এইটা ইকো হবে, যদি এই শর্ত পূরণ না হয় তাহলে নিচেরটা ইকো হবে। এইটুকু বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এইটারই শর্টকাট হচ্ছে যে আমি ইকো করতেছি কোডম্যান বিডি যদি থাকে, এই যে যদি সেট করা থাকে তাহলে কিন্তু কোডম্যান বিডি প্রিন্ট হয়ে যাবে, এই পাশেরটা আর আসবে না। যদি এলস যদি সেট করা না থাকে তাহলে কোডম্যান বিডি ইজ নট সেট, তার মানে এই পাশেরটা চলে আসবে। আসছে কোডম্যান বিডি ইজ নট সেট, একই কাজ করেছে কিন্তু, তাই না? এটার কাজ হচ্ছে এইটাই, যে এটা থাকলে এটা আসবে, না থাকলে এটা আসবে। ক্লিয়ার ভাই। উম, এইটুকুই। আচ্ছা, তাহলে এইটা কিন্তু রিয়েল লাইফে ইউজ করব, প্রচুর ইউজ করব অবশ্যই। ওই যে দেখলেনই তো ফর্ম ভ্যালিডেশনে ইউজ করেছি, তাই না? যে এটা থাকলে থাকলে, না থাকলে এটা আসবে। তো যেহেতু ফর্ম ভ্যালিডেশন একটা ইম্পর্টেন্ট কাজ, হ্যাঁ, এটা হ্যাকারদের কাছ থেকে আপনার কোড সেভ রাখার একটা ওয়ে, অন্যতম ওয়ে। কারণ আপনি কিন্তু ফর্ম ভ্যালিডেশন চাইলে এইচটিএমএল দিয়েও করতে পারেন, তাই না? এইচটিএমএল এর মধ্যে আপনি যদি একটা ফর্মের মধ্যে রিকোয়ার্ড শব্দটা চিনেন, জি স্যার, জি ভাইয়া। রিকোয়ার্ড যদি লিখে দেন ওখানে, তাহলে কি হয়, অটোমেটিক ওইটা ছাড়া কিন্তু সাবমিট হয় না। কিন্তু হ্যাকার কিন্তু চাইলে ওই রিকোয়ার্ডটা এই যে ইনস্পেক্ট করে, এখানে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করে সুন্দর মতো এখানে যদি রিকোয়ার্ড ওয়ার্ড থাকে তুলে দিতে পারে। এখানে রিকোয়ার্ড যদি আমি পিএইচপি দিয়ে করেছি, পিএইচপি দিলে ওই কোডটা দেখা যাবে না, কিন্তু এইচটিএমএল কোড কিন্তু সামনে চলে আসে। তো এই ভ্যালিডেশন করার যদি পিএইচপি দিয়ে করেন তাহলে আর হ্যাকার কিছু করতে পারবে না, কারণ ভ্যালিডেশনের কোডটা তখন এই ব্রাউজারে থাকে না, তখন থাকে হচ্ছে সার্ভারে বা হোস্টিং এর মধ্যে, তাই না? হুম। এই আর কি, ঠিক আছে, আমি চেষ্টা করলাম যতখানি বোঝানোর, আপনি একটু ট্রাই করেন, বাসায় প্র্যাকটিস করেন। আর নেক্সট সপ্তাহে দেখা হবে, কিন্তু এই যে যা যা দিয়েছি না, হ্যাঁ, এগুলো একটু আপনারা ইয়া করেন, কি বলে, ভালো করে দেখে রেখেন। আমি না হয় নাকি কি করা যায়, হোমওয়ার্ক কি দিতে পারবো? হ্যাঁ, এইটা হোমওয়ার্ক দিয়ে দিই, ভালো বুদ্ধি। এখানে কিছু জিনিস আছে কঠিন লাগতে পারে, হুম, কঠিন লাগতে পারে, ট্রাই করেন। না পারলে তো আমি আছি, চিন্তা করেন না, হ্যাঁ, কিন্তু ট্রাই করেন লিস্ট, প্রতিটা বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করেন। আমি এই কন্ডিশন গুলা দিয়ে দিচ্ছি আপনাদের, ওই যে ক্লাসরুমে আজকে দিয়ে দিব, এটা দেখে দেখে তুলে ওয়েবসাইটে তো থাকবেই, ক্লাসরুমেও দিয়ে দিব। আপনারা এই কন্ডিশন গুলো একটা ফাইলে করবেন, করে সেই ফাইলটা আমাকে জমা দিতে পারেন। যে গিট হাব পারেন সে গিট হাবে জমা দিবেন, আর যে গিট হাব পারেন না সরাসরি পিএইচপি ফাইলটা আমাকে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখানে উম না, না পারলে সমস্যা নেই, আমি নেক্সট ক্লাসে আবার এটা বুঝাইও দেবো, হ্যাঁ। কিন্তু এর আগে আপনি হোমওয়ার্কটা করার চেষ্টা করেন, দেখি কে কে কিরকম কাজ পারেন, এই আর কি। ঠিক আছে তাহলে, ভালো থাকেন তাহলে। ভাই ভাই আল্লাহ। আপনার আছে আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে, আম্মা তো ভালো আছে। কিন্তু কি বলবো, এই যে ঠান্ডার যুগের বাচ্চা, আবার সমস্যা হয়েছে, ওর ছোট ছেলে আছে আমার একটা, ওর ঠান্ডা লাগছে, এই দোয়া করেন আর কি। ভাই ট্রিপে যান না যে? জি, ট্রিপে যান না যে?
বুঝিনি। বলছি আপনাদের কক্সবাজার যে ট্রিপটা হয়েছিল গতকাল ও জানুয়ারি। আচ্ছা আচ্ছা, না না না, ট্রিপে যাইনি। আমি তো হচ্ছে এখানে পার্ট টাইম, ওই যে অন্য জায়গায় ফুল টাইম হিসেবে থাকি, তো অফিস দিয়ে ছুটি দেন না, ও এই আর কি। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ দেখা হবে আগামী সপ্তাহে বৃহস্পতিবার। আর হচ্ছে কি, আমি হোমওয়ার্কটা এখনই দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করেন, চ্যাট জিপিটির হেল্প নিয়েন না। বুঝার যদি দরকার হয় বুঝতে পারেন, চ্যাট জিপিটির কাছ দিয়ে সমস্যা নেই, কিন্তু সলিউশন করবেন না। হ্যাঁ, আচ্ছা ভাই, ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।